নমস্কার। আমি প্রসূন আচার্য, আপনারা দেখছেন প্রসূন আচার্য জার্নালিস্ট চ্যানেল। বন্ধুরা, আজকে 6 জুলাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী, 125 বছর। অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এই মুহূর্তে কলকাতায়, এবং সবচেয়ে বড় কথা, শ্যামাপ্রসাদের 125 ফুটের মূর্তি নির্মাণ, তাকে নতুন করে আবিষ্কার, তাকে কেন্দ্র করে নতুন উন্মাদনা দেখা দিয়েছে বিজেপি সরকার আসার পরে। বাঙালি, পশ্চিমবঙ্গের বাঙালি নতুন করে শ্যামাপ্রসাদকে নতুন চোখে দেখছে, আবিষ্কার করছে। এটা নিয়ে বিতর্কও তৈরি হয়েছে। বামেদের পক্ষ থেকে, কংগ্রেসের পক্ষ থেকে শ্যামাপ্রসাদ মুখার্জির কি অবদান ছিল না ছিল তারা প্রশ্ন তুলেছে। শ্যামাপ্রসাদ সম্পর্কে যিনি দীর্ঘ পড়াশুনো করছেন, এই নিয়ে গবেষণা করছেন, এবং উদ্বাস্তু আন্দোলন, পার্টিশন, এই ব্যাপারেও যিনি দীর্ঘদিন ধরে লেখালেখি করছেন, গবেষণা করছেন, আমাদের মধ্যে আজ উপস্থিত আছেন মোহিত রায়। আমি মোহিতদাকে আমন্ত্রণ জানাই। মোহিতদা, সরাসরি চলে যাব। মোহিতদা, হঠাৎ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে 125 বছরে তার এবং বিজেপি সরকার আসার পরে আমরা পশ্চিমবঙ্গ জুড়ে যে নতুন একটা প্রেক্ষিত দেখছি, এটার কারণ কি বলে আপনার মনে হয়, যেটা অতীতে কখনো দেখা যায়? না, আসলে আমাদের প্রায় গত 70 বছর ধরে অতীতটাকে চেপে রাখা হয়েছিল, ভুলিয়ে দিতে হয়েছিল সমস্ত সত্যি কথা। সুতরাং আজকে যখন একটা সরকার পরিবর্তন হয়েছে, নতুন সময় এসছে, তখন অনেক অতীতকে আবার সামনে আনতে হচ্ছে, পার্টিশনকে আনতে হচ্ছে। যেরকম ভাবে রক্তাক্ত হয়েছে পার্টিশনের সময় হিন্দু বাঙালি, লক্ষ লক্ষ হিন্দু চলে এসেছে, নির্মম অত্যাচার হয়েছে হিন্দুদের ওপর, গ্রেট ক্যালকাটা কিলিং, নোয়াখালী দাঙ্গা, এই সব কিছুকে চেপে রেখে একটা একই বৃন্তে দুটি কুসুম, একটা মিথ্যে একটা ন্যারেটিভ 70 বছর চাপিয়ে দেওয়া হয়েছে। এবং এটা চাপার শুধু ইতিহাস নয়, ইতিহাস, সমাজবিদ, ফিল্ম, সাহিত্য, সবকিছুতে। যেমন ধরুন ঋত্বিক ঘটক, উদ্বাস্তুদের বিরাট চলচ্চিত্র নির্মাতা, একবারও বলেননি যে কেন উদ্বাস্তু হলো, কিভাবে নির্মম ভাবে মুসলমানদের অত্যাচারে হিন্দু নারীরা ধর্ষিতা হয়েছে, মেরে ফেলেছে, এবং একতরফা। এবং এটা এরম ঘটনা নয় যে ঠিক আছে কবে একটা কবে ঘটেছিল 50-এ, তা নিয়ে কেন। আজও গত 70 বছরের মধ্যে মাত্র 25 বছর তো পাকিস্তান, তারপরে 50 বছর তো বাংলাদেশ। এই বাংলাদেশেও প্রতিনিয়ত হিন্দুদের উপর অত্যাচার চলছে, এবং একটা শান্তির সময় এরকম এথনিক ক্লিনজিং। বাংলায় 1951 সালের জনগণনা অনুযায়ী পূর্ব পাকিস্তানে হিন্দু ছিল 22%, পার্টিশনের সময় হলে আরো বেশি, আমি সেটাও ছেড়ে দিচ্ছি, আজকে সেটা 7%। এই নির্মম ইতিহাস নিয়ে কোনো আলোচনা নেই, কোনো নেই। এই যে আমরা যেটুকু জানতেও পারি সেটা হচ্ছে বাংলাদেশের কিছু মুক্তমনা মুসলমান আছেন, শাহরিয়ার কবির, মুনতাসির মামুন, তানভীর মুকাম্মল, চলচ্চিত্র, তাদের কাছ থেকে জানতে পারি। এই 70 বছর একটা মিথ্যা জগদ্দল চাপিয়ে দেওয়া হয়েছিল এখানে আমাদের উপর। এই 4 মে পর 2026 সেটা সরানো হচ্ছে, এবং সেই সঙ্গে অনেক কিছু উঠে আসছে। তার একটি হচ্ছে আমাদের এই যে আমরা পশ্চিমবঙ্গকে এখানে বসে কথা বলছি, তার যে জন্য যে মূল রূপকার সেই শ্যামাপ্রসাদ মুখার্জি। সেজন্য শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে জানছে। এখন আমি নিজে বিভিন্ন কলেজ এতে আলোচনা হচ্ছে, অবশ্যই সরকার যেহেতু বলেছেন যে একটি পক্ষ পালন করতে হবে, তারা করছেন, কিন্তু সেখানে আমি বিভিন্ন কলেজে, ইউনিভার্সিটিতে, গতকালে আমি ছিলাম রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়, এত অধ্যাপকরা যারা একটা শিক্ষিত অংশ, যারা কলেজ বিশ্ববিদ্যালয় অধ্যাপক, তারা পর্যন্ত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সম্পর্কে কিচ্ছু জানেন না। এটা হচ্ছে মানে বামপন্থীদের, আমি আপনাকে উদাহরণ দিচ্ছি উল্টোটা। কেউ যদি পশ্চিমবঙ্গে একজন বিদেশি সাংবাদিক আসেন এবং সাহিত্য নিয়ে চর্চা করেন, তিনি আগে একটু পড়াশোনা করে জানে আসবেন যে এই পশ্চিমবঙ্গ বা বাঙালির রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল প্রাইজ পেয়েছিলেন, জানেন। কিন্তু তিনি এসে পশ্চিমবঙ্গ দেখবেন যে রবীন্দ্রনাথের পর কোন সাহিত্যিকের নামে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি জায়গার নাম, রাস্তার নাম আছে। কার নামে আছে? যিনি একজন বাংলা সাহিত্যের কবিতার ফুটনোট মাত্র,
তার নামে আপনি আর অন্য কোনো সাহিত্যিকের ধারে কাছে নেই। সে হয়ে গেছে মহান। রবীন্দ্রনাথ নজরুলের সঙ্গে আলোচনা হবে। তো বামপন্থীদের এই অপপ্রচারের যে স্ট্রেংথ, এবং কেউ যদি ন্যূনতম কিছু কথা বলতে চায় উল্টো, তাকে মেরে ধরে তাড়িয়ে দেওয়া হবে, যেমন তসলিমা নাসরিনকে করেছে। ভাবা যায় একজন নারী কবি, তিনি একটা ইসলামী এর থেকে আশ্রয় নিয়েছেন কলকাতায়, তাকে তাড়িয়ে দিয়েছে, মনে রাখবেন, বামফ্রন্ট। ওই ধুতি পরিয়েই তো খুব শান্তশিষ্ট মুখ্যমন্ত্রীটিকে, যাকে বুদ্ধিজীবী চালনা। এই সব কিছু সমাপ্ত হচ্ছে, এবং এই সমাপ্তির জন্য অনেক নতুন কিছু চলে আসবে। শ্যামাপ্রসাদ তার একটি প্রধান অঙ্গ, এবং সেই জন্য শ্যামাপ্রসাদ আসছেন, সবাই নতুন করে জানছেন। এবং আরো লক্ষ্য করবেন, আমি এই যে বলছি শ্যামাপ্রসাদ নিয়ে, বা 2001 সালে শ্যামাপ্রসাদের শতবার্ষিকী হয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের একজন খ্যাতনামা উপাচার্য, পশ্চিমবঙ্গের কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো গবেষণা হয়নি শ্যামাপ্রসাদ নিয়ে, কোনো বই বের হয়নি। শ্যামাপ্রসাদ নিয়ে প্রথম যে প্রামাণ্য জীবনী কবে প্রকাশিত হলো? 2012 সালে। কে লিখলেন? তথাগত রায়, যিনি ঐতিহাসিক নয়, তিনি সিভিল ইঞ্জিনিয়ার। আমি এই যে এত বক বক করছি, আমি একজন পরিবেশ প্রযুক্তিবিদ। কারণ আমাদের যে সমস্ত সোশিওলজিস্ট, হিস্টোরিয়ান পশ্চিমবঙ্গে, তারা এতটাই মেরুদণ্ডহীন যে আমাদের মতো যারা, আমাদের যেটা বিষয় না, তথাগত রায় বলুন, তথাগত রায় অনেক বড় কাজ করেছেন, আমি তার ধারে কাছে কিছু করিনি, কিন্তু আমাদের আসতে হয়েছে এই ইতিহাসটা জানানোর জন্য। কারণ এটা কোনো হুজুক নয়, কোনো কিচ্ছু নয়, এটা একটা বিরাট সংগ্রামের পর একটা নতুন একটা টানেলের পর আলোতে আমরা এসেছি। সেই আলোতে উদ্ভাসিত হচ্ছেন শ্যামাপ্রসাদ। মহিদা, একটা কথা হচ্ছে যে তখন যখন আলটিমেটলি কংগ্রেস লিডারশিপও ভারত ভাগ পায় মেনে নিয়েছিল, আমি আর ওই 20 জুন 3টে ভোট, সেই ক্ষেত্রে কি এটা নিয়ে অল্প আসবো। তো ফাইনালি পশ্চিমবঙ্গ পার্টিশন হওয়া উচিত, এটা নিয়ে হিন্দু মহাসভাও মিটিং করেছিল। যা দেখা যাচ্ছে ইতিহাস ঘেটে প্রায় 76টা মতো মিটিং হয়েছিল। ডক্টর পার্থ চট্টোপাধ্যায় কদিন আগে আনন্দবাজার পত্রিকার পোস্টে লিখেছেন, আমি অন্যদের সাথে কথা বলে যা জেনেছি, তার মধ্যে হিন্দু মহাসভাও 13টা থেকে 16টা মিটিং করেছিল বিভিন্ন জায়গায়। কংগ্রেস লিডারশিপও মিটিং করেছিল 40টার উপর। ফরওয়ার্ড ব্লকও মিটিং করেছিল যে হিন্দুরা পশ্চিমবঙ্গের যে মানে এখন যারা হিন্দুরা তারা পার্টিশন চান, এই একটা জনমত গড়ে উঠেছিল। এবং কংগ্রেসের একটা লিডারশিপ বা ফরওয়ার্ড ব্লক এবং শ্যামাপ্রসাদ একসাথেই মঞ্চ শেয়ার করেছেন, এই ঘটনাও আছে। কিন্তু আলটিমেটলি যে 20 জুন ভোট হয়েছিল, তাতে 3টে ভোটের মধ্যে যেটা পার্টিশনের পক্ষের ভোট, সেই ক্ষেত্রে ধরুন শ্যামাপ্রসাদেরও একটি ভোট পড়েছিল। জ্যোতিবাবুদের তখন কমিউনিস্ট পার্টি ছিলেন অবিভক্ত, তারাও, তিনি এবং রতনলাল বাবুও ভোট দিয়েছিলেন। কংগ্রেসেরও প্রায় 50 জনের উপর ভোট দিয়েছিলেন। এবং শ্যামাপ্রসাদ নিঃসন্দেহে পশ্চিমবঙ্গের হিন্দুদের জন্য একটা আলাদা রাজ্যের দরকার, আলাদা পাকিস্তানে যাবে না, এটাও আন্দোলন করেছিলেন। কিন্তু কংগ্রেসের বা কমিউনিস্টের সেকশনও করেছিলেন। তাহলে পার্টিকুলারলি শ্যামাপ্রসাদকে কেন এই ক্ষেত্রে পশ্চিমবঙ্গের যে হিন্দু প্রধান মানে বাংলার জনক বলে যে অভিহিত করা হচ্ছে, এটার কারণটা যদি একটু আপনার মতে কি বলে, একটু যদি এক্সপ্লিসিটলি বলে। দেখুন, বিধবা বিবাহের জন্য বিদ্যাসাগর মশাই যে স্বাক্ষরগুলো নিয়ে গিয়েছিলেন, তাতে বিদ্যাসাগর মশাইয়ের একটা স্বাক্ষর ছিল, আর মোট স্বাক্ষর বোধহয় 900 কিছু একটা হয়েছে। তার বিরুদ্ধে কিন্তু অনেক বেশি স্বাক্ষর ছিল, সেটা যাচ্ছে। তাহলে বিদ্যাসাগর মশাইয়ের তো একটা মাত্র স্বাক্ষর ছিল, তাহলে বিধবা বিবাহ আন্দোলনের জন্য এই 970 জনের নাম করতে হয়। কংগ্রেস দেশ ভাগ হলে বাংলা ভাগ হবে না হবে এই ব্যাপারে কোন রকম নিশ্চিত সিদ্ধান্তে আসতে পারছে না। তার একটা বড় কারণ হচ্ছে মোহনদাস গান্ধী নামক একজন ব্যক্তি, যিনি সারা জীবন, আপনারা দেখাবেন মোহনদাস গান্ধীর সারা জীবনে তিনি একটি মাত্র কোনো ঘটনার ইসলামী মৌলবাদীদের বিরুদ্ধে একটি শব্দ কোনোদিন খরচ করেননি। মানে যখন মোপলারা হিন্দুদের মেরে ফেলছে, গণহত্যা হচ্ছে, তখন তিনি মোপলাদের সমর্থন করে বলছেন যে এটা ওদের ধর্মীয় দায়িত্ব। আম্বেদকর সে সম্পর্কে বলেছিলেন যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এরকম কথা বলতে পারে? সেই গান্ধী মানে বড় বড় কথা বলে যাচ্ছেন যে আমার দেহের উপর দিয়ে পার্টিশন হবে, কংগ্রেসও ঠিক করতে পারছে না। ইতিমধ্যেই তো কংগ্রেস তার আগে জানেন
যে কি করে মুসলিম লীগকে বাংলার শাসনভার দিয়েছিল কোয়ালিশন মিনিস্ট্রি না করে, ইত্যাদি ইত্যাদি। তো সেই সময় কংগ্রেস যখন কোনো সিদ্ধান্তে আসতে পারেনি, শ্যামাপ্রসাদ মুখার্জি কিন্তু হিন্দু মহাসভা অখণ্ড ভারতের কথা ভাবে, এখনো ভাবে, এবং ঠিক করে ভাবে। এই জন্য ঠিক ভাবে যে ধরুন আমার বাড়ির একটা অংশ কিছু লোক দখল করে আছে, তাই বলে আমি কি মেনে নেবো? আজকে আমি তাকে তুলতে পারছি না। আজ না হোক 100 বছর, 200 বছর, ইহুদিদের মতো 2000 বছর পর তুলবো, আমার ভাবনাতে থাকতে হবে। এটা হচ্ছে অখণ্ড ভারতের ভাবনা। শ্যামাপ্রসাদ অখণ্ড ভারতের পক্ষে ছিলেন, কিন্তু 1946-এ গ্রেট ক্যালকাটা কিলিং, নোয়াখালী গণহত্যা, এগুলোর পর তিনি সম্পূর্ণ পাল্টাতে থাকেন, এবং সেখান থেকে তিনি এই তার ভাবনাটাকে এগিয়ে নিয়ে যান। এবং দেখবেন, এই যে কংগ্রেসের কথা বলছি, কংগ্রেসের অবদান কেউ অস্বীকার করছেন, কারণ 1946-এর যে ভোট হয়েছিল সেখানে তো সরাসরি সমস্ত মুসলিম আসন পেয়েছিল মুসলিম লীগ, হিন্দু আসন, শিডিউল কার্ড একটা আসন ছাড়া সবই কংগ্রেস পেয়েছিল, কংগ্রেসের ভোট থাকবে। কিন্তু যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সভাটা হয়েছিল তারকেশ্বরে, যেটাকে সেলিব্রেট করতে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবার নরেন্দ্র মোদীকে নিয়ে এলেন, সেটা হয়েছিল 4, 5, 6 এপ্রিল, এবং সেটা তখনকার দিনের বিরাট সভা হিন্দু মহাসভা। কিন্তু 4th এপ্রিল শ্যামাপ্রসাদের সভা, 4th এপ্রিল শ্যামাপ্রসাদ তারকেশ্বর ছিলেন। তো কোথায় ছিলেন শ্যামাপ্রসাদ? সেই দিনই কংগ্রেস, যে এখানকার বঙ্গীয় কংগ্রেসের যে কমিটি ছিল, তারা বসেছিলেন সিদ্ধান্ত নিতে যে কি করা যাবে, পশ্চিমবঙ্গ আমরা এভাবে চাইবো, এভাবে মানবো। বোধহয় ওই হ্যাঁ, 4 তারিখে এনসি মুখার্জি গেছিলেন, সোমনাথ চ্যাটার্জির বাবা বোধহয়। না, উনি তো ওখানে ছিলেন, তারকেশ্বর ও ছিলেন। তারকেশ্বরে, হ্যাঁ, উনি তো তারকেশ্বরে ছিলেন। হ্যাঁ, উনি তো হিন্দু মহাসভার সভাপতি, অ্যাক্টিং এ হচ্ছেন এই শ্যামাপ্রসাদ। কিন্তু কংগ্রেসের ওই মিটিং এ কংগ্রেস কাকে ডেকেছিল জানেন সভাপতিত্ব করতে? কংগ্রেসের মিটিং শ্যামাপ্রসাদকে ডেকেছিলেন সেই 4 তারিখ কলকাতায়। যেন উনি 4 তারিখ তারকেশ্বরে থাকতে পারেন। কেন ডেকেছিলেন? কারণ তারা জানতেন যে এই মানুষটি নেতৃত্ব দিচ্ছেন, এর কথা শুনে তারপর আমরা ফাইনাল সিদ্ধান্ত নেব। এই জন্য উনি নেতা, কারণ উনি তো কলকাতা এই যে 46-এর যে আইনসভা, যেটা এখন বিধানসভা বলি, সেখানে তো শ্যামাপ্রসাদ নির্বাচিত হয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, তো তো শ্যামাপ্রসাদের একটা ভোট গুরুত্বপূর্ণ সেটা বিষয় নয়, এর সঙ্গে যারা ভোট দিয়েছে পরে বিধান রায় বলুন, প্রফুল্ল ঘোষ বলুন, অতুল্য ঘোষ বলুন, সবার বিরাট অবদান আছে, কিন্তু নেতা একজনই। এবং আপনারা ওই যে হিসেবটা দিচ্ছেন, হ্যাঁ, কংগ্রেস বড় দল, সে 76টা সবার মধ্যে 50টা কংগ্রেস করেছে, 15টা করেছে হিন্দু মহাসভা। এই কাউন্টিং দিয়ে কিছু হয় না। এগুলো ওই যে বললাম, আমি কারো নাম করবো না, আনন্দবাজারে কি লিখেছেন এদের আমি কোনো গণ্যই করি না, যারা 70 বছর ধরে নীরব থেকে বাংলার মানুষের প্রতি, এবং প্রতিটি অত্যাচারী হিন্দু, প্রতিটি অত্যাচারী নারীর প্রতি বিশ্বাসঘাতকতা করেছেন এই সমস্ত তথাকথিত ঐতিহাসিক এরা, তারা কি লিখছেন বলছেন তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। কিন্তু নেতা একজনই হন। বিদ্যাসাগরই প্রথম স্বাক্ষরটা করে এগিয়ে নিয়ে যান, তেমনি শ্যামাপ্রসাদ এটাকে এগিয়েছেন। শুধু এইটা এগোননি, মনে রাখবেন, শুধু পার্টিশন শ্যামাপ্রসাদের ব্যাপার ছিল না। শ্যামাপ্রসাদ ওই সময় গভর্নরের সঙ্গে, যেটার জন্য আমাদের বাংলার এই অবস্থা 70 বছরে ধরছে। পাঞ্জাবে দেখুন পার্টিশন হয়ে গেছে, তারপর আর কিন্তু ওখানে হিন্দু মুসলমান ঝামেলা নেই। কেন? কারণ জনবিনিময় হয়ে গিয়েছিল, রক্তাক্ত ভাবে হয়েছিল। তার ফলে পার্টিশনের পরে যেটা পূর্ব পাঞ্জাব, যেটা এখন ভারতীয় পাঞ্জাব, সেখানে প্রায় 30% মুসলমান, 2% হয়ে গেল। তো শ্যামাপ্রসাদ তখনই, আমার তারিখটা একটি এদিক হতে পারে, 4 মে 1947, তিনি একদম লিখে দিচ্ছেন জনবিনিময় হোক, সংখ্যা দিয়ে দিচ্ছেন যে এত হিন্দু এদিক থেকে এদিকে চলে আসবে, এত মুসলমান চলে যাবে, and the number is manageable। কারণ তখন তো 45%, 55%, 55% মুসলমান, 45% হিন্দু। শ্যামাপ্রসাদ শুধু এইভাবে ভাবেননি। এবং মনে রাখবেন, এই হিন্দু হোমল্যান্ডটা ছিল বলেই ওই যে অশোক মিত্রর মতো লোক আপিলা চাপিলায় লিখছেন গর্বিত পাকিস্তানি, বা শিয়ালদা স্টেশনে বলেছেন ভালো কথা গর্বিত পাকিস্তানি, 6 মাস পর পালিয়ে চলে এসেছে, আর তো কোনোদিন ফিরে যাননি। শ্যামাপ্রসাদের পদপ্রান্তে বসে আজীবন, আমৃত্যু পর্যন্ত শ্যামাপ্রসাদের নিন্দা করে গেছে। সুতরাং এই কংগ্রেসের সঙ্গে তাও কথাবার্তায় বলতে হবে, বামপন্থীদের ওই যে বললাম
একটা বাংলা সাহিত্যের ফুটনোটকে প্রায় একদম বাংলা সাহিত্যের মানে বাইরের একটা লোক এসে ভেবে যাবে যে রবীন্দ্রনাথের পর সবচেয়ে বড় সাহিত্যিক হচ্ছে বাঙালির হচ্ছে ওই একজন মাইনর কবি তিনি। তো এগুলোকে ভেদ করে 70 বছরে এই টোটাল ন্যারেটিভকে ভেঙে আজকে শ্যামাপ্রসাদ আসছেন। ফলে এই খুচরো খাচরা ওই শ্যামাপ্রসাদ কি করেছিলেন, শ্যামাপ্রসাদ ভারত ছাড়ো আন্দোলনের বিরোধিতা করেছেন, আম্বেদকারও করেছিলেন। তাদের হ্যাঁ, এই নিশ্চিত প্রসঙ্গটা কারণ যদি আছে। বলেন, মানে ভারত ছাড়ো হ্যাঁ, আন্দোলনের বিরোধিতার কারণটা কি? ভারত আপনার কি ছাড়ো মনে হয়? আন্দোলন, না আমিও বলছি ভারত ছাড়ো আন্দোলনের বিরোধিতা। আম্বেদকার সবসময় মনে করতেন উনি যে সমাজটাকে মানে রিপ্রেজেন্ট করতেন রিপ্রেজেন্ট তাদের করছেন, স্বার্থ হ্যাঁ। আলাদা, তাদের স্বার্থ আলাদা, তার জন্য ব্রিটিশের সঙ্গে হাত মেলানো দরকার হলে হাত মেলাতেন উনি। উনি ব্রিটিশ ওয়ার কাউন্সিলের মেম্বার ছিলেন। ভারত ছাড়ো আন্দোলন ছিল কংগ্রেসের একটা সবচেয়ে বড় কি বলবো হাস্যকর মুভমেন্ট। কারণ পরের দিন যেদিন 9ই আগস্ট ঘোষণা হলো তার পরের দিন কংগ্রেসের সমস্ত নেতা গ্রেপ্তার হয়ে গেল জেলে। এবং পুরো একটা আন্দোলনের কোনো নেতা নেত্রী নেই। এবং তার ফলে আরো কিছু হলো, এটা 1942-এ যে সমস্ত জায়গায় কংগ্রেসের মিনিস্ট্রি ছিল পুরো ভারতবর্ষটাকে ওরা কংগ্রেস মুসলিম লীগের হাতে তুলে দিলেন। কারণ কংগ্রেসের নেতা নেত্রী নেই, চারিদিকে মুসলিম লীগ আর আক্রমণ শুরু করল। সুতরাং একটা অনেক মানুষই মনে করেছিলেন যে এইভাবে ভারত ছাড়ো, আমাদের এখানে মেদিনীপুরে বিরাট আন্দোলন হয়েছে, তারা সাফার করেছে কিন্তু কোনো নেতা ছিল না, মানে সর্বভারতীয় যারা গাইড দেবেন। সুতরাং এটা করাটা এক একজনের এক একটা ভিউ পয়েন্টে করেছেন এই এতে। আর কমিউনিস্টরা তারা তো 1942-এর পর থেকে যেদিন স্ট্যালিন বললো যে এটা অ্যান্টি ফ্যাসিস্ট হবেন, এটা তারা তো ঘটনা। ব্রিটিশের তারা সেটা তারা ব্রিটিশের পক্ষে ছিল, তারা পক্ষে ব্রিটিশের ছিল। গুপ্তচর হয়ে গেল এখানে, পক্ষটক্ষ না, এখানে তারা ব্রিটিশের গুপ্তচরের দায়িত্ব পালন করলো বামপন্থীরা। তো এইসব বামপন্থী সমালোচনার মানুষের কাছে আর কোনো গুরুত্ব নেই। তারা এতদিন শুধু এখানে না সারা পৃথিবীতেই তারা কবজা করেছেন। আমাদের ইন্টারনেট ওয়াইকিপিডিয়াও তাদেরই কবজায়, এই সকল লেফট লিবারালদের। সুতরাং এই সমস্ত বাদ দিয়েই সেই সময় কারণ স্বাধীনতা আন্দোলনের তো মানে একটা ইউনিফর্ম একটা পিকচার নয় যেটা আমাদের এতে দেওয়া হয়, একটা কংগ্রেস আন্দোলন করলো, মোহনদাস গান্ধী নেতৃত্ব দিলেন, হয়ে গেল, না। তার বিভিন্ন রকমের দিক রয়েছে, তার মধ্যে বিভিন্ন এবং শ্যামাপ্রসাদ তারপর যখন ওই মেদিনীপুরের কংগ্রেসীদের উপর যে প্রচন্ড অত্যাচার হয়েছিল তার সবচেয়ে বড় বিরোধিতা কে নেমেছিল? শ্যামাপ্রসাদ গিয়েছিল। তারপর সেখানে ঝড় হলো, সেখানে ত্রাণ নিয়ে শ্যামাপ্রসাদের সবচেয়ে বড় ভূমিকা। এবং শ্যামাপ্রসাদ যে পদত্যাগ করেছিলেন 42 সালে, মনে রাখবেন 42 সালে শ্যামাপ্রসাদ বাংলার মিনিস্ট্রি থেকে পদত্যাগ করলেন, তার একটা বড় কারণ দেখিয়েছিলেন এই ভারত ছাড়ো আন্দোলনের এই যে যারা ওখানে সংগ্রাম করছেন তাদের উপর অত্যাচারের। সুতরাং ওই কোথা থেকে এক লাইন দু লাইন টেনে নিয়ে এই যে পুরনো ওই যে বললাম তারা একটা ফুটনোটকে না, এই ক্ষেত্রে আরেকটা বহন করতে পারে। মধ্যে আরেকটা বিষয় আলোচনা আসে যে উনি মুসলিমদের এই ক্ষেত্রে বিরুদ্ধাচরণ ছিলেন ঠিকই, তাহলে এখানে ফজলুল হকের সাথে মিনিস্ট্রিতে ছিলেন, বা নর্থ ওয়েস্টার্ন প্রভিন্সে সিং প্রদেশে তাদের সাথে হিন্দু মহাসভা সরকার গঠন করেছিল কেন? এই প্রসঙ্গটা অনেক ক্ষেত্রে আলোচিত হয়। এইটার ব্যাপারে আপনার নিজস্ব দৃষ্টিভঙ্গি কি? আপনি কি না আমার প্রথম কথা হচ্ছে শ্যামাপ্রসাদ সাম্প্রদায়িক ছিলেন, এর থেকে বড় মিথ্যা কথা কিছু নেই। সবচেয়ে বড় তার প্রমাণ হচ্ছে নজরুল ইসলাম। নজরুল ইসলাম যখন দেনার দায় ডুবে যাচ্ছেন, কোনো মুসলিম নেতা আসেনি, তখন শ্যামাপ্রসাদ নিজে তাকে তাদের যে ওই বিহারে কোথায় জানি সেই বাড়িতে নিয়ে তাকে রাখলেন, তার থেকে দেনা মুক্ত করলেন। শুধু তাই না, নজরুলের স্ত্রী তখন পঙ্গু, তাকে শুদ্ধ নিয়ে গেছেন। এবং তারপর যখন নজরুলের আর মানে নেই, স্বাভাবিক এতে ছিলেন না, তখন শ্যামাপ্রসাদই তাকে বিদেশে নিয়ে গিয়ে ট্রিটমেন্টের চেষ্টা করেছিলেন। এবং সেখানে নজরুলের যে চিঠিটা পড়বেন তাতে একেবারে মানে দেখেছি? ছত্রে ছত্রে তার প্রতি শ্রদ্ধা প্রণাম প্রশংসা, তিনি জানিয়েছেন। প্রশংসা করেছে। প্রশংসা না, প্রশংসা তো মানে একটু অন্য স্তরে, উনি একেবারে হ্যাঁ, স্তুতি করেছেন শ্যামাপ্রসাদে। আর হিন্দু মহাসভা শুনুন, এই আমাদের কেরালায় মুসলিম লীগের সঙ্গে তিনবার মন্ত্রিসভা কারা করেছে? বামপন্থীরা। সুতরাং বিভিন্ন কংগ্রেসও করেছে, কংগ্রেসও হ্যাঁ করেছে। কংগ্রেস করেছে। হিন্দু মহাসভা একটা রাজনৈতিক সংগঠন, তারা বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতিতে
কোথাও মুসলিম লীগের সঙ্গে সেই অংশে যদি মনে হয় যে কোনো একটা বড় কিছুর জন্য করতে হবে, করবে। তার জন্য কবে একজন কি একটা করেছে বলে তিনি ফলে এই যে একটা ন্যারেটিভ যে শ্যামাপ্রসাদ এই কি এই মুসলিম বিরোধী, এগুলো খুব বামপন্থীদের অত্যন্ত ন্যাক্কারজনক থিঙ্ক। আমরা তো বলতে পারি যে বামপন্থীদের বলে যদি ইসলামিক মৌলবাদীর সবচেয়ে বড় শক্ত হাত যদি বাংলায় থাকে, তারা হচ্ছে বামপন্থী সিপিআইএম। তারা যেভাবে তসলিমা নাসরিনকে তাড়িয়েছে, এবং শুধু তাই না, আজকে তসলিমা নাসরিন সারা ভারতবর্ষে ঘুরে বেড়ান, বিভিন্ন কেরালাতেও গিয়েছেন কিছুদিন আগে, পশ্চিমবঙ্গে আসতে পশ্চিমবঙ্গে পারে। আসতে পারেন না। কেন পারেন না? তার বিরুদ্ধে পশ্চিমবঙ্গে কোনো মামলা নেই, কিচ্ছু নেই। তার কারণ প্রথমে তৃণমূলে সিপিএম এর 34 বছর, তারপর 15 বছর। তার মমতা তো ওই তথাগত রায়ের ভাষায় সিপিএম এর সবচেয়ে বড় চাকরি। তারা পশ্চিমবঙ্গটাকে পশ্চিম বাংলাদেশ বানানোর জন্য সিপিএম এবং তসলিমার এই মমতা তারা একেবারে হাতে হাত বেঁধে কাজ করেছে। এবং মহিতা, আজকের এটা হ্যাঁ, আমি আমি শ্যামাপ্রসাদকে কেন নেহেরু নিলেন মিনিস্ট্রিতে, এটা নিয়ে আসবো। তার আগে আরেকটা ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে শ্যামাপ্রসাদের ব্যাপারে বলা হয় যে তিনি যখন ভাইস চ্যান্সেলর ছিলেন তখন ইউনিয়ন জ্যাককে সম্মান করতে বলেছিলেন, সেটা করানো হয়নি বলে দুজন ছাত্রকে বেত্রাঘাত করেন, আপনারা জানেন সবাই। ওইটা একটা গৌতম চট্টোপাধ্যায়ের মতো একটা দ্বিতীয় শ্রেণীর ঐতিহাসিকের বানানো, তার এবং কোনো এটা রেফারেন্স এটা তারপরে তারপরে সেটা নিয়ে আন্দোলন হয় ইত্যাদি বিষয়টা এটা সম্পূর্ণ মিথ্যে কথা। এরকম কিছু হয়নি। ওটা গৌতম চট্টোপাধ্যায় নামক একজন দ্বিতীয় শ্রেণীর ঐতিহাসিক, মনে রাখবেন বামপন্থীদের একটা ব্যাপার আছে, ওনারা 11 জন ঐতিহাসিক মিলে সাইন করে দিলে ভাই সত্যি হয়ে যায়। যেরকম রাম মন্দিরের ক্ষেত্রে জেএনইউ টেএনইউ 35 জন সাইন করে দিলে যে রাম মন্দির বলে কোনোদিন কিছু ছিল না। তারপর যখন পাটনা হাইকোর্ট তাদের ডেকে পাঠালো তখন তারা ছেড়ে দেবার কাঁদে বাজে না, আমরা অতটা ভেবে লিখিনি। আর এই যে এখন একেবারে আর্কিওলজিক্যালি প্রুভ হয়ে গেল রাম মন্দির, তখন ওনাদের নিজেদের ডিগ্রি গুলো ছিঁড়ে ফেলা দেওয়া উচিত। এবং এই যে শ্যামাপ্রসাদের নামে করা যায়, কোনো রেফারেন্স নেই। ওই গৌতম চট্টোপাধ্যায় নামক একজন দ্বিতীয় শ্রেণীর ঐতিহাসিক, বড় ঐতিহাসিক হয়েছেন, তিনি সিপিআই এর করেন বলে তিনি একটা লিখেছেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটা প্রতীক করলেন, তার ফ্ল্যাগ করলেন, তার গান, সেই ক্যালকাটা ইউনিভার্সিটির কোনো গান ছিল না, সেটা রবীন্দ্রনাথকে বললেন সেই গান লিখে দিতে। এটা এত বড় মানুষ, উনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইসলামিক হিস্ট্রি ডিপার্টমেন্ট করলেন। হ্যাঁ, তাকে এই কোথায় কেউ চুনোপুটি এসে কি ইউনিয়ন জ্যাক কে নাকি নামিয়ে এবং করতে বলেছেন। এই সমস্ত নোংরা প্রচার, এতে বামপন্থীরা অত্যন্ত মানে এক্সপার্ট, তারা এটা করে যাবেন। বললাম তো, তারা ওই একটা মাইনর বাংলা সাহিত্যের ফুটনোটকে বহান বানাতেন। লেট দেম ডু ইট, কোনো কিছু আসে যায় না আজকের এই আচ্ছা, নতুন সময়ে। হ্যাঁ, এবার আমি আসি নেহেরুর মিনিস্ট্রিতে যেরকম আম্বেদকরকেও নেওয়া হয়েছিল, শ্যামাপ্রসাদকেও নেওয়া হয়েছিল, যদিও অনেক ক্ষেত্রে তাদের মতভেদ ছিল কেন নিয়েছিল, ওনার কি পজিটিভনেস দেখে বা কি কারণে নেওয়া হয়েছিল বলে বা নিয়েছিলেন, গুরুত্ব দিয়েছিলেন, যদিও পরবর্তীকালে উনি পদত্যাগ করেন। কেন নেওয়া হয়েছিল বলে মনে হয়, পদত্যাগের সময়কালীনটা যদি আপনি একটু বলেন। প্রথম কথা হচ্ছে যে প্রথম যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মিনিস্ট্রিটা কি করে হলো, তারা তো ইলেক্টেড নন। জওহরলাল নেহরু ইলেক্টেড প্রাইম মিনিস্টার ছিলেন না, না, ইলেক্টেড 1952 সালে আমাদের প্রথম ইলেকশন। তখন যে সমস্ত রাজ্যগুলোতে যে বিভিন্ন ধরনের যে আইনসভাগুলো যেটুকু ছিল, যেগুলো ইলেক্টেড ছিল, সেখান থেকে চয়েস করে হয়েছে। এবার মোহনদাস গান্ধী নামক ব্যক্তিটি, উনি তো কংগ্রেসের মেম্বার নন, উনি কংগ্রেসের রীতি অনুযায়ী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল বল্লভভাই প্যাটেলের। কারণ যখন এই প্রশ্নটি আসে কংগ্রেসের এতে, তখন 15টা কংগ্রেস প্রাদেশিক ছিল আর কি, সংগঠন ছিল, যেমন বাংলা কংগ্রেস, উড়িষ্যা কংগ্রেসের মতো। এই 15টা এদের ভোট থেকে 13টি ভোটও পেয়েছিলেন সর্দার প্যাটেল, আর 2টি প্রদেশ কংগ্রেস তারা ভোট দেয়। সুতরাং 13-0-তে প্যাটেল জিতে গিয়েছিলেন এবং তারই প্রধানমন্ত্রী হবার কথা। ওই যে মনমোহন সিংকে বলে প্রাইম মিনিস্টার বাই চান্স, নেহরু ওয়াজ প্রাইম মিনিস্টার বাই চান্স। কিন্তু কি হলো, ওই গান্ধী যেরকম ভাবে সুভাষকে তাড়িয়েছিলেন এর থেকে ত্রিপুরী কংগ্রেসের পরে, ঠিক সেইভাবে গান্ধীর একটা গুরুত্ব কংগ্রেস দিত, যে কোনো কারণেই হোক, সে চাচ্ছি না। এখন বাংলা থেকে আমাদের এটা আমরা মানে বামপন্থীদের 70 বছরে ভুলে গেছি যে 1939 থেকে 1947
এই পিরিয়ডে বাংলায় যে কজন প্রধান রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল তার মধ্যে একজন টলেস্ট ফিগার ছিলেন শ্যামাপ্রসাদ। সুতরাং মহাত্মা গান্ধী, মোহনদাস গান্ধী যে কোনো কারণে মনে করেছেন, এবং শ্যামাপ্রসাদ তো একজন শিক্ষাবিদ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের 2টো টার্মের এতে ছিলেন। উনি তো চেয়েছিলেন শিক্ষামন্ত্রী, কিন্তু কংগ্রেস একজন ভারতীয় সংস্কৃতি সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ, মিশন না কোথায় ওই মাদ্রাসা চর্চা করেছেন, সেই তাকে করে দিল শিক্ষামন্ত্রী। সুতরাং শ্যামাপ্রসাদ এবং শ্যামাপ্রসাদের 1950 সালে যখন পূর্ব পাকিস্তানে বিরাট আবার হিন্দু বিরোধী দাঙ্গা হলো, দাঙ্গা নামে একতরফা লক্ষ লক্ষ হিন্দু চলে আসছে, তখনও কিন্তু পার্লামেন্টে জনবিনিময়ের প্রশ্নটা উঠেছে। এখন এই নিয়ে প্রশ্ন উঠলো, জওহরলাল নেহরু কি করলেন? পাকিস্তানের যে প্রধানমন্ত্রী লিয়াকত আলী চুক্তি করলেন যে মানে কতটা অপদার্থ হলে হয় যে দুদেশের এরাই মানে যে যার উদ্বাস্তুরা নিজেদের দেশে ফিরে যাবে, সেই সব দেশের সরকার তাদের এনে, এটা যার ন্যূনতম ইতিহাস জ্ঞান আছে যে কোনো মুসলিম কান্ট্রিতে হিন্দুরা চলে এসছে আর তাদের নেবে, এটা কোনোদিন ভাবাও যায় না। এইটা জওহরলাল একটা চুক্তি করলেন, একজন হিন্দু উদ্বাস্তু ফিরে যান, অথচ উদ্বাস্তুরা আসতেই থাকলেন। বরং মুসলমানরা এই নেহেরু লিয়াকত চুক্তি করে কিন্তু মুসলমানরা অনেকেই বেশিরভাগ চলে এসেছিলেন। শিক্ষিত মুসলমানরা যারা কলকাতা থেকে গিয়েছিলেন তারা তো ওখানে চাকরি দিয়ে গেছেন, এবং শুধু শ্যামাপ্রসাদ পদত্যাগ করেননি, নেহরুর ক্যাবিনেটে 2জন ফুল টাইম বাংলা থেকে মিনিস্টার ছিল পশ্চিমবঙ্গ থেকে, একজন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, আরেকজন কৃতিশচন্দ্র নিয়োগী, কৃষ্ণনগরের মানুষ, পণ্ডিত মানুষ, দুজনেই পদত্যাগ করেছিলেন যে, এবং এই শ্যামাপ্রসাদের যে চিঠিটা রয়েছে পদত্যাগ বলছে এর জন্য পশ্চিমবঙ্গ শেষ হয়ে যাবে, এবং সত্যি কথা তাই, একতরফা উদ্বাস্তু সব চলে আসতে থাকলো, এবং এটা হচ্ছে নেহরুর কীর্তি। এবং এইভাবে নেহরু প্রায় তারপরে 7-8 বছর পর্যন্ত স্বীকারই করেননি যে পশ্চিমবঙ্গে কোনো উদ্বাস্তু সমস্যা আছে, ওরা ডিসপ্লেস পার্সন আবার চলে যাবে, তারপরে সেন্ট্রাল ফান্ড পাইনি আমরা। ফলে শ্যামাপ্রসাদের এতটা গার্ডস ছিল, তিনি একটা কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে দিলেন। তিনি পশ্চিমবঙ্গের মানুষ, উদ্বাস্তু নন, উদ্বাস্তুদের স্বার্থেটা এই এত বড় কাজটা করলেন। এর জন্যই তাদের উদ্বাস্তুদের তাকে মাথায় তুলে রাখা উচিত, তারা মাথায় তুলেও রাখছিলেন, কিন্তু ওই 1953 যেভাবে তাকে কাশ্মীরে হত্যা করা হল, তার ফলে তারপরই তার বাকি যা কি করে তাকে চাপা দেওয়া যায় বামপন্থীদের গত 70 বছরের প্রজেক্ট প্রায় 100% সফল হয়ে গিয়েছিল। কিন্তু এইবার বাংলার মানুষ যেহেতু উল্টো কথা বলেছেন, এবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আবার স্বমহিমায় ফিরে আসছেন, থাকবেন। এত বছর শেষ আমরা চলে এসেছি, এমন আপনি মনে করছেন যে এত বছর বাদে হলেও, প্রায় 75 বছর বাদে হলেও আবার নতুন করে আমরা এই শ্যামাপ্রসাদ চর্চা এবং এই আবিষ্কারের মধ্যে দিয়ে বাঙালি নতুন করে একটা অন্য দিকে ভাবনার জগৎ টার্ন নেবে বলে আপনার মনে হয়? মানে আমরা তো এত কিছু মার্কস, এঙ্গেলস, লেনিন, গান্ধী, নেহেরু, এই নানাবিধ বিষয় দেখেছি, নকশালাইটস আন্দোলন সবই দেখেছি। তা এই ক্ষেত্রে বিজেপি আসার পরে এখন নতুন করে শুধু বিজেপি টিজেপিটা ছোট ব্যাপার, বাঙালি মানে হচ্ছে হিন্দু বাঙালি। প্রথম কথা বলি, যেটা পশ্চিমবঙ্গ তৈরি করবে কেন? এই তো মেসি ফুটবল খেলছেন, মেসি তো স্প্যানিশে কথা বলে, উনি কি স্প্যানিশ? বা ব্রায়ান লারা ক্রিকেট খেলেন ইংরেজিতে, উনি কি ইংরাজ? না অস্ট্রেলিয়ার লোক ইংরেজ? রবীন্দ্রনাথ অনেক আগেই বলে গেছেন যে ভাষা দিয়ে জাতি হয়। তাহলে কে বাঙালি? বাংলায় কথা বললে মাতৃভাষা যার বাংলা, তিনি হচ্ছেন বাংলা ভাষী। আর বাঙালি হচ্ছে যিনি 5000 বছরের ভারতীয় বাংলা যার মাতৃভাষা এবং 5000 বছরের সনাতনী সংস্কৃতির ঐতিহ্যকে নিজের অঙ্গ বলে মনে করে। তার সবকিছু গ্রহণ করতে হবে না, কারণ এটাই তো আমাদের সনাতনী ঐতিহ্য। হাজার রকমের মতমত আছে, কেউ এইভাবে ভগবান পূজেন, কারো কাছে ঈশ্বরই নেই। নাস্তিক, ওই যে হিন্দু মহাসভা নিয়ে এত কথা হচ্ছে, সাভারকার ঘোষিত নাস্তিক ছিলেন, তাতে কি আসে যায়? এটাই আমাদের সনাতনী ঐতিহ্য। এই আমাদের ওই আব্রাহামিক থট, একটা বই আছে সেটা নিয়েই করবে, এবং মার্ক্সবাদও একটা ধরনের আব্রাহামিক থট, ওই একটা বই আছে। সুতরাং আমি বেশিরভাগই তো কনভার্টেড, তার মানে তাদের আপনি কি তাদেরকেও ধরছেন এই পেরিফেরি?
আমি আমি কে মুসলিম টুসলিম তা নিয়ে মাথা ঘামাচ্ছি না। কার উপাসনা পদ্ধতি নিয়ে আমি কোনো মাথা ঘামাচ্ছি না, সে কনভার্ট। আমার কথা হচ্ছে তিনি বাংলা ভাষায় কথা বলেন এবং তিনি কি 5000 বছরে ভারতীয় সংস্কৃতির অঙ্গ বলে নিজেকে মনে করেন? যদি মনে করেন বাঙালি, আর যদি মনে করেন যে না আমার ওই একটা বই ওটার কথাই সত্যি, উনি এটা তার মনে করতে পারেন, তার স্বাধীনতা আছে, আমি তাতে কোনো কিছু করতে ইচ্ছে না, তাহলে তিনি বাংলা ভাষী। এবং এটা আজকে সারা পৃথিবীতে খুব গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ বলছি, এই মুহূর্তে ইংল্যান্ডের জেলে একটি বাংলা ভাষী মেয়ে আছে, খুব ব্রাইট ব্রাইট স্টুডেন্ট ছিল, রানীকে হত্যা করতে গিয়ে ধরা পড়েছিল ইংল্যান্ড। আমেরিকার টাইমস স্কোয়ারে বোমবার দেখে ধরা পড়েছে বাংলা ভাষী। তারাও বাঙালি হয়ে গেলে আমাদের অবস্থা আমার নিজের, আমি তো একজন পরিবেশ প্রযুক্তির কাজ করছি বিভিন্ন জায়গায়, আমি মায়ানমারে কাজ করতে গিয়ে এখানে আমার অল ইন্ডিয়া টিম তারা কাজ করে, তারা বলছে স্যার নিজেকে এখানে কোথাও বেঙ্গলি বলবেন, তাহলে এখানে লোক আপনার কিছু করে দেবে, বললে বলবেন ইন্ডিয়ান বেঙ্গলি না হিন্দু বেঙ্গলি। ফলে আজকে বাঙালিকে আইডেন্টিটি করতে হবে যে একমাত্র হিন্দু বৌদ্ধ বাঙালি মূলত বাঙালি। আর যদি অন্য কোনো ধর্ম উপাসনা পদ্ধতির লোক মনে করে যে না আমি বাংলায় কথা বলি এবং 5000 বছরের ভারতীয় সংস্কৃতি আমার অঙ্গ আমি, তাহলে তিনিও বাঙালি। এই নতুন একটা, এটা শুধু একটা কে নির্বাচনে জিতেছে শুধু একটা ব্যাপার নয়, শুধু একটা শ্যামাপ্রসাদের ঠিক আছে শ্যামাপ্রসাদ সবাই মহাপুরুষ সহপুরুষ স্বীকার করে নিল তা নয়, এটা হচ্ছে বাঙালির আবার পুনঃপ্রতিষ্ঠার, একটা জাতি হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করবার কথা। আসলে যে কথাটা আমি বলে আপনারা হয়তো নিশ্চয়ই অনেকক্ষণ সময় হয়ে গেছে, যে কথা বলে শেষ করবো, আমরা একটা হোমল্যান্ড পেয়েছি। হোমল্যান্ড মানে কি? পায়ের তলায় একটা মাটি। আজকে ভারতবর্ষের সবচেয়ে ধনী উদ্বাস্তু গ্রুপ হচ্ছে পার্সিরা, পায়ের তলায় মাটি নেই, তারা হারিয়ে গেছে, মোটামুটি শেষ। দ্বিতীয় 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 ধনীতম উদ্বাস্তু হচ্ছে কারা? তারা, ওটা তো পার্সিরা তো 1000 বছর আগে এসেছিল, সিন্ধিরা, তারা এসেছিল 47-এ। সিন্ধিরা ভারতবর্ষের অন্যতম ধনী উদ্বাস্তু, ধনী কিন্তু তারা সিন্ধি গরিব সিন্ধি নেই, একদম তাদেরও পায়ের তলায়, আমাদের পায়ের তলায় একটা আমাদের এখনো মাটি আছে। আমরা সেই মাটিটাকে আরো অনেক উর্বর করে তুলবো। এখানে সনাতনী সংস্কৃতির কোনো হবে না। আসলে পশ্চিমবঙ্গ সৃষ্টির দুটো ভিত্তি, আপনি দেখবেন পশ্চিমবঙ্গটা তৈরি হয়েছিল হিন্দু মেজরিটি ডিস্ট্রিক্ট, 1951 সেন্সাস, তার মধ্যে অনেক উদ্বাস্তু চলে এসছে ইত্যাদি, 80% ছিল হিন্দু পশ্চিমবঙ্গের, আমি কিন্তু সেন্সাস বলছি। একদম একদম। আজকে সেটা 80% হয়ে কমে গেছে, 70-এ কম। সুতরাং পশ্চিমবঙ্গের বেসিক ভিত্তিটা ইসলামী অনুপ্রবেশ, বামপন্থীর যে ডেমোগ্রাফি, এটাকে পাল্টে দিতে হবে, নইলে পশ্চিমবঙ্গ থাকবে না। দ্বিতীয় কি, দুটো ভিত্তি বলেছি, একটা হচ্ছে ডেমোগ্রাফি আর দ্বিতীয়টা হচ্ছে সংস্কৃতি। আমার মা বাবা কেন এসেছিল? খেতে পাইনি বলে। তারা সনাতনী সংস্কৃতি নিয়ে বাঁচতে এসেছিল। এই সনাতনী সংস্কৃতির উপর আঘাত আনছে এই মাদ্রাসা সংস্কৃতি। এই যে তসলিমাকে ব্যান্ড করে দেওয়া হলো, আমাদের সমস্ত কবিরা তো শরীয়ত মেনে কবিতা লেখেন, তারা আবুল বাসার ফুলবউ লিখেছিলেন, আর লিখতে পারবেন? হ্যাঁ, আমাদের কবি সাহিত্যিকরা গত 50 বছর শরীয়ত মেনে শিল্প সাহিত্য করে, এটা উড়ে দিতে হবে। সুতরাং আজকে শ্যামাপ্রসাদ মানে ওই একটা ব্যক্তি, তিনি কি করেছিলেন তার কি তা নয়, এটা বাঙালির পুনরুজ্জীবনের জন্য একটি বড় বৃহৎ পদক্ষেপ। অনেক ধন্যবাদ মহিতদা। যারা দেখছিলেন তারা সকলেই বুঝতে পারলেন মহিতদা কি বললেন, কেন আজকে শ্যামাপ্রসাদকে নতুন করে আবিষ্কার করা হচ্ছে। আপনারা প্রসূন আচারিয়া জার্নালিস্ট চ্যানেল এইরকম আলোচনায় নিয়ে আসে, আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, ভালো লাগলে অবশ্যই আপনারা মেম্বারশিপ নেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মহিতদাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।